নমস্কার। নেক্সট উইকের জন্য ইন্ডেক্স বা মার্কেট নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে কিছু স্টক নিয়ে থাকবে আলোচনা। 4-5টা স্টক যেগুলো নেক্সট উইকের দিকে একটু নজর রাখা যেতে পারে আমাদের। তারপর সিডিএসএল নিয়ে আলোচনা করব, সিডিএসএল এর বোনাস হয়েছে তা নিয়ে আলোচনা করব, এবং কিছু মার্কেট নিয়ে আলোচনা করব যেখানে ইকোনমিক মানে গ্লোবাল কিছু ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট কিন্তু এই 2-1 দিনে হয়েছে, সেগুলোর এফেক্ট মার্কেটে কি পড়তে পারে তা নিয়ে একটু আলোচনা থাকবে। চলুন শুরু করি। প্রথমেই নিফটি 50 দিয়ে শুরু করব। তার আগে ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে নেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে ফ্রি অফ কস্টে জয়েন করতে চান, ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিংক আমার এই ভিডিওর নিচে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, প্লিজ জয়েন করে নেবেন। চলুন শুরু করি। প্রথমে নিফটি 50 দিয়ে আলোচনাটা করব। দেখতে পাচ্ছেন, যদি আমি ডেইলি চার্টে আসি, নিফটি কিন্তু 24,800 উপরে ক্লোজিং দিয়েছে। তবে এখন যে নজর থাকবে সেটা থাকবে যদি একটু মিডিয়াম টার্মে 24,500, ঠিক আছে, 24,500 লেভেলটা এখন ইম্পর্টেন্ট একটা সাপোর্ট বা একটা সাইকোলজিক্যাল দিক। সেটা যদি ভেঙে যায় একটু খারাপ নিচের দিকে ক্ষেত্রে, আর উপরের দিকে যতক্ষণ 24,700, 24,725-এর উপরে আছে ততক্ষণ পর্যন্ত নিফটি আপাতত ঠিক আছে। কিন্তু নিফটিতে মেন খেলাটা চলছে না। নিফটি তো মোটামুটি উপরে আছে, কিন্তু নিফটিকে উপরে রেখে আমাদের পোর্টফোলিও কিন্তু অনেকের লাল হয়ে আছে, কারণ মিড ক্যাপ স্মল ক্যাপ কিছু কিছু স্টক বা কিছু কিছু সেক্টর সেই অর্থে কিন্তু পারফর্ম করছে না। আপনাদের কি মতামত নিচে একটু কমেন্ট বক্সে জানাবেন। যেমন ধরুন রেলওয়ে সেক্টর, শিপিং কর্পোরেশন বা শিপিং সেক্টর অ্যাজ আ হোল, সেগুলো কিন্তু ভালো পারফর্ম করছে না, যেগুলো আগে অনেক ভালো পারফর্ম করতো। তাই জন্য অনেকের প্রশ্ন আসছে, আপনাদেরই প্রশ্ন আসছে যে এই সেক্টরগুলোতে কি করব পিএসইউ স্টকগুলোর ক্ষেত্রে। কিছু কিছু স্টক নিয়ে আমি এই ভিডিওতেও আলোচনা করব, সুতরাং অ্যান্সার হয়তো আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথম কথা হচ্ছে নিফটি মিড ক্যাপ। এর আগের দিন যেমন নিফটি 50 দেখুন, দেখলে বোঝা যাবে যে তেমন কিছুই হয়নি। 11 পয়েন্ট এর আগের দিন প্লাসে বন্ধ হয়েছে, মানে নিফটি ঠিক আছে দেখতে গেলে গ্রিনে। কিন্তু যদি মিড ক্যাপ ইন্ডেক্সে আসেন, মিড ক্যাপ ইন্ডেক্স 114 পয়েন্ট, প্রায় 0.5%-এর মতো কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন একটা মোটামুটি একটা বড় রেড ক্যান্ডেলে বন্ধ দিয়েছে। এই জন্যই আর আমাদের যা রিটেল ইনভেস্টর বা ট্রেডার, তাদের মোটামুটি পোর্টফোলিওর স্টকগুলো মিড ক্যাপ স্মল ক্যাপ ঘেঁষাই হয়। সুতরাং সেক্ষেত্রে একটু আপনাদের মানে আমাদের পোর্টফোলিওটা দেখা যাবে যে রেডে আছে, এদিকে দেখা যাবে সেন্সেক্স নিফটি পজিটিভে আছে। তো এই ব্যাপারটা হচ্ছে। আমি কয়েকদিন আগেই 2-3 সপ্তাহ আগে দেখুন একটা ভিডিও বানিয়েছি যে নিফটিকে উপরে রেখে তলে তলে সেলিং চলছে, সেই ব্যাপারটা কিন্তু এখনো কন্টিনিউ আছে। তাই জন্য এখন যারা স্পেশালি ইনভেস্টমেন্ট করেন তারা তো কোয়ালিটি স্টকে থাকবেন, আর যারা সুইং ট্রেডিং করেন তারা কিন্তু একটু রিস্ক মেজার করে কম পজিশন সাইজ নিয়ে করবেন। এইটা কিন্তু বলা বহুদিন আগে থেকে আছে, ঠিক আছে। স্মল যদি আমি এখান থেকে দেখি, নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স এই যে রিসেন্ট লো করেছিল সেখান থেকে কিন্তু 5-6%-এর মতো আপমুভ দিয়েছে। তারপর গত শুক্রবার একটু 0.5%-এর মতো নিচে এসেছে। স্মল ক্যাপ ইন্ডেক্স সেই অর্থে দাঁড়িয়েছিল এর আগের দিন, ঠিক আছে। স্মল ক্যাপ ইন্ডেক্স তো যদি নিচ থেকে আমরা দেখি, মোটামুটি সেও ওই 6-7%-এর মতো কিন্তু আপমুভ দিয়েছে। এবার 6-7% একটা ইন্ডেক্স যখন আপমুভ দেয় তারপর একটু দাঁড়ায়, সেই ব্যাপারটা একটু হয়তো হতে পারে। স্মল ক্যাপ ইন্ডেক্স স্পেশালি আগের হাইয়ের একদম কাছাকাছি আছে, সুতরাং সেটাও একটা রেজিস্ট্যান্সটা ক্রস করে গেলে তো একদম ব্লু স্কাই আছে। সুতরাং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে একটু নজর রাখবো আমরা। এবার আসি প্রথম একটা স্টক, যেটা সিডিএসএল নিয়ে আপনাদের কয়েকজনের প্রশ্ন এসেছে। আমি জানি অনেকে বলবেন দাদা এগুলো আমরা জানি, বোনাস হলে যে স্টকের দাম হাফ হয়ে যায় সেটা আমরা জানি, তবে অনেকে হয়তো আছেন যারা নিউ কামার, তারা জানেন না। তাদের জন্য বলি, এই কিছুদিন আগেও 2 দিন আগে সিডিএসএল আপনার প্রায় 2,900 টাকায় ট্রেড করছিল। তারপর 1:1 অনুপাতে বোনাস হয় এবং বোনাসের এক্স ডেট ছিল শুক্রবার প্রাইস প্রায় হাফ হয়ে যায়। তো 1,500 টাকার কাছাকাছি চলে আসে, মানে দেখতে গেলে তার আগের দিনের ক্লোজিং এর থেকেও কিন্তু ভালো রকম 8-10% উপরে মুভমেন্ট দিয়ে বন্ধ হয়েছে। সুতরাং একদিকে ভালো, কিন্তু এই যে দামটা কমেছে, অনেকে প্রশ্ন করছেন সঞ্জয় স্যার দামটা তো অনেক কমে গেছে, এখন কি ইনভেস্ট করা যায়? দামটা কমে গেছে এইটা বলে নয়, দাম সেই অর্থে কমে যায়নি। দামটা 1:1 যেহেতু বোনাস শেয়ার অ্যালোকেট হয়েছে, তাই জন্য দামটা হাফ হয়েছে। যাদের সিডিএসএল হোল্ডিং এ ছিল
তারা বোনাস নিশ্চয়ই পাবেন, মানে যাদের বৃহস্পতিবার পর্যন্ত ছিল তারা রেকর্ড ডেটের আগে পর্যন্ত বা এক্স ডেটের আগে পর্যন্ত তারা নিশ্চয়ই বোনাস শেয়ার পাবেন। কিন্তু বোনাস শেয়ারটা এখনই ক্রেডিট হয় না, ওটা ক্রেডিট হতে 15 দিন 20 দিন সময় লাগে, এটা মনে রাখবেন। ধরুন আপনার কাছে 100টা শেয়ার ছিল, স্টক প্রাইস হাফ হয়ে গেছে বলে ভাববেন না যে আপনার পোর্টফোলিও বা সিডিএসএল এর 40% 50% লস দেখাচ্ছে, তা নয়। আপনার কাছে যদি 100টা সিডিএসএল শেয়ার ছিল, আরো 100টা শেয়ার আপনি পাবেন অ্যাজ আ বোনাস, কিন্তু বোনাসটা এক্ষুনি আসবে না, সেটা আসতে 2-3 সপ্তাহ সময় লাগে। সেই সময়টা আপনাকে দিতে হবে, যে ব্রোকারের সাথেই থাকুন, তারপর আপনার ডিম্যাটে অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করে দেওয়া হয়। ওকে, এখন নিলে বোনাস পাবেন না, বোনাস অলরেডি রেকর্ডেড হয়ে গেছে, যখন 2900 টাকায় চলছিল, বৃহস্পতিবার লাস্ট ডে ছিল, গত বৃহস্পতিবার। আচ্ছা, এইবার আমি আসি, তাহলে সিডিএসএল জিনিসটা ক্লিয়ার হলো। যে স্টকগুলোর প্রতি আগামী দিনগুলোতে বা আগামী সপ্তাহের জন্য একটু নজর রাখা যায়, সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্লিজ কোনো রেকমেন্ডেশন নয়, কোনো রকম বাই সেল হোল্ড ব্যাপার নয়, কোনো রকম অ্যাডভাইস ভাববেন না, নিজেরা অ্যানালিসিস করবেন, অ্যানালিসিস পারপাসে আপনাদের দিচ্ছি। মনে করিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বা আইইএক্স, এটা একটু আগামী সপ্তাহ ঠিক বলবো না, একটু মিডিয়াম টার্মের জন্য এখন কনসলিডেশন ফেজে আছে, একটু নজর রাখা যেতে পারে। কনসলিডেশন ফেজে আছে, একটু নজরে রাখা যেতে পারে। যদি আমি মান্থলি একটু বড়, মানে এটা ঠিক 1-2 দিনের সুইং ট্রেডিং এর জন্য একদমই নয়। যারা একটু মিডিয়াম টার্ম, একটু লং টার্মের কথা ভাবেন, ইনভেস্টমেন্ট নয়, মিডিয়াম টার্মেরও সুইং ট্রেড হয়, তাদের জন্য আমি বলছি। দেখুন, যদি স্টকটার মান্থলি চার্টও দেখেন, উপরে এসেছে, তারপর আগের হাই ব্রেক করে কিন্তু এখানে এবার কনসলিডেট করছে। স্টপ লস এইসব জায়গায় থাকবে। একটা ক্যান্ডেল, এই যে আগের মান্থের ক্যান্ডেল, তার নিচে, বা এই অগাস্ট মাসের ক্যান্ডেলটা যদি ক্লোজ হয়, সেই তার লোতে একটা স্টপ লস থাকবে। এরকম ভাবে কিন্তু করা যেতে পারে বা দেখা যেতে পারে। একটু অ্যানালিসিস পারপাসে আইইএক্স কে কিন্তু রাখবেন উইথ স্টপ লস। 150-এর নিচে চলে গেলে তো আমরা বেরিয়ে যেতেই হবে, কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখা যেতে পারে, যাদের মিডিয়াম টার্ম একটু নজরিয়া আছে সুইং ট্রেডিং এর জন্য। একদম স্ট্রিক্ট স্টপ লস করে, কোনো রকম ইনভেস্টমেন্ট সাজেশন নয়, মানে এটা ফান্ডামেন্টালি যে আইইএক্স খুব ভালো হয়ে গেছে তা কিন্তু নয়, ঠিক আছে। ঠিক তেমনই একটু মিডিয়াম টার্মের জন্য দীপক নাইট্রাইটকে দেখা যায়। মান্থলি চার্টে দেখতে পাচ্ছেন সুন্দর এখানে কনসলিডেট অনেক মাস ধরে করেছে, ফিউ ইয়ার্স ধরে করেছে, তারপর কিন্তু এর আগের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, এবং এবার এই মাসে, এই অগস্ট মাসে কিন্তু একটু কনসলিডেশন ফেজে গেছে। তাহলে এর আগের মাসের ক্যান্ডেলের নিচে স্টপ লস রেখে কিন্তু এটাকে দেখা যেতে পারে দীপক নাইট্রাইট ফর আ মিডিয়াম টার্ম হরাইজন। স্টপ লসটা মাথায় রাখবেন, কোথায় বলছি। একটু মিডিয়াম টার্ম যদি মানসিকতা থাকে, তাহলে দীপক নাইট্রাইটকেও কিন্তু নজরে রাখা যায়। আরেকটা স্টক এই দিকে একটু নজর রাখবেন, সেটা হচ্ছে দীপক ফার্টিলাইজার। সাধারণত আমি ফার্টিলাইজার স্টক নিয়ে অতটা বলি না, কিন্তু মান্থলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা ব্রেকআউট দেখা দিয়েছে। হ্যাঁ, এর আগে এখানে উইক ছিল, কিন্তু এখানে এই মাসের যে আপাতত ক্যান্ডেলটা অগাস্টের তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল বডি টাইপের একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। সুতরাং এখানে যদি ক্লোজিং দেয়, ব্রেকআউট মনে হবে। সুতরাং সেই জন্য একটু নজর দিতে পারেন। মান্থলি চার্টে যখন ব্রেকআউট আসে, সেই ব্রেকআউটগুলোর প্রতি একটু আমাদের নজর একটু স্পেশালি রাখতে হয়। স্টকটাকে ওয়াচ লিস্টে রাখতে বললাম। স্টপ লস কোথায় থাকবে? ওই মান্থলি ক্যান্ডেলের নিচে, এইখানে 900, এইখানে এই থাকবে। অনেকে বলবেন দাদা অনেকটা দূরে। দেখুন, মান্থলি চার্টে যারা ট্রেড করে তাদের নজরিয়া 1-2 দিনের হয় না, তাই না? 1-2 দিনের হয় না। সুতরাং সেই অর্থেই সেই অনুযায়ী পজিশন সাইজ রেখেই স্টপ লস হয়, সেই অনুযায়ী টার্গেট হয়। সুতরাং সেই ভেবে কাজগুলো করবেন। আমার কাজ হলো আপনাদের স্টকগুলোকে চিনিয়ে দেওয়া, যেখানে এরকম প্যাটার্ন বা ব্রেকআউট জিনিস তৈরি হচ্ছে। আপনাদের ডিসিশন, আপনারা নেবেন কি নেবেন না বা কি করবেন, ঠিক আছে। দীপক ফার্টিলাইজার, দীপক নাইট্রাইট, আইইএক্স, এই 3টে স্টক। তারপর আরেকটা চলে আসি, সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। এবং এরপরে কিন্তু একটা আইপিও নিয়ে কথা বলবো এই ভিডিওতে, ভিডিও ছেড়ে যাবেন না, মন দিয়ে শুনুন। হিন্দুস্তান ইউনিলিভার বলার আগে প্লিজ আরেকবার রিকোয়েস্ট করব, ভিডিওকে লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। যারা আমার লাইভ ক্লাসে জয়েন করতে চান বা আমার সাথে থেকে জিনিসগুলো শিখতে চান, অপশন ট্রেডিং বলুন, সুইং ট্রেডিং বলুন, টেকনিক্যাল অ্যানালিসিস বলুন, তারা এই ভিডিওর নিচে বা আমার চ্যানেল ভিজিট করেও জয়েন বাটন পেয়ে যাবেন। জয়েন বাটন ক্লিক করে কিন্তু জয়েন করে নিতে পারেন।
দেখতে পাচ্ছেন হিন্দুস্তান ইউনিলিভার মান্থলি চার্ট, একটু বড় টাইম ফ্রেমে আমরা দেখছি, বড় টাইম ফ্রেমেও কিন্তু মান্থলি চার্টে কিন্তু আপাতত আগস্ট মাস এখনো শেষ হয়নি, তার আগে থেকে আপনাদের একটু চিনিয়ে দেওয়ার আমার কাজ চলছে যে মাসের উপরে এই প্রথম কিন্তু একটা ক্লোজিং দিতে চলেছে। এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন এখানেও কিন্তু মানে হাইতে ক্লোজিং দেয়নি, মান্থলি চার্টে এই প্রথম হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু প্রায় লাইফ হাইতে ক্লোজিং দিতে চলেছে, সুতরাং সেই দিকে নজর রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা লার্জ ক্যাপ যখন তার লাইফ হাইতে মান্থলি ক্যান্ডেলে ক্লোজিং দেয় সেটা একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, আপনারা সবাই জানেন। হ্যাঁ, এরপর ক্লোজিং দিয়ে আবার 1-2 মাস একটু কনসলিডেট করতেই পারে, সেই ধৈর্যটা রাখতে হবে। মাসের মানে একটা ক্যান্ডেল হতে 1 মাস লাগে, বুঝতে হবে তার ব্যাপারটা। সুতরাং কিন্তু চেনানো রইল হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু মান্থলি চার্টে ব্রেকআউট দিচ্ছে, সুতরাং 4টে স্টক যেগুলো বললাম একটু নজরে রাখবেন। ওকে, আচ্ছা, এই 4টে তো স্টক হলো। এবার আপনাদের যে একটা প্রশ্ন নিই বা আপনাদের একটা আইপিও নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ওরিয়েন্ট টেকনোলজিসের আইপিও হাইয়েস্ট প্রাইস ব্যান্ড 206 টাকায় নিশ্চয়ই হবে অ্যালোকেশন যার কেউ যদি অ্যাপ্লাই করে থাকেন, তবে এত আজকালকার আইপিওতে এত অ্যাপ্লিকেশন পড়ে, মানে ওটা লটারির মতো হয়ে যায়, তাও পাওয়া যায় না। হ্যাঁ, আমি তো পার্সোনালি পাই না, তো যাই হোক, আমি তাই অ্যাপ্লাইও করিনি, কিন্তু আমার ভালো লাগে স্টকটা। ম্যানেজমেন্ট এসে যা বলেছে বা সেটা কিন্তু ভালো লেগেছে। এবার ম্যানেজমেন্ট কতটা ঠিক বলেছে ভুল বলেছে সেটা তো যাচাই করার ক্ষমতা আমাদের নেই, বিশ্বাস করতেই হবে সেটা ভালো। যদি বলেন 83 রুপিস গ্রে মার্কেটে প্রিমিয়াম চলছে, মানে 206-এর উপরে 83 রুপিস বেশি হয়ে মানে 80 টাকার মতো বেশিতে হয়তো লিস্টিং হতে পারে, এরকম একটা গ্রে মার্কেটের অনুযায়ী একটা ধারণা চলছে। 28 তারিখে প্রবাবলি বলছি 28 তারিখে 28শে অগস্ট কিন্তু এই স্টকের লিস্টিং হতে চলেছে। যাদের অ্যালোকেশন আছে একটু নজরে থাকবে। আর যদি বলেন দাদা যে এরা কি বিজনেস করে একটু বলি, এরা একটু টেকনোলজি দিকে আছে, মানে একটু আইটি জাতীয় কোম্পানি, সেই সার্ভিসেস সেই জিনিসগুলো একটু প্রোভাইড করে। তো যদি বলেন দাদা আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার অ্যালোকেশন হয়নি, যখন মানে যদি লিস্টিং হয় লিস্টিংয়ের দিনে কি কেনা যায়, তার উত্তর হবে দেখুন লিস্টিংয়ের দিনে কেনাটা একটু রিস্কি থাকে। সেক্ষেত্রে যদি ভালো লিস্টিং হয়, কথার কথা ধরলাম যদি 280 টাকা ওই কাছে যদি লিস্টিং হয়, তাহলে সেক্ষেত্রে 250 টাকায় স্টপ লস থাকবে। যারা আইপিওতে ট্রেড করেন, আইপিও যেদিন লিস্ট হয় সেই দিনকে, আমি বলছি স্ট্রিক্ট স্টপ লস ছাড়া কিন্তু ট্রেড করবেন না। যখন দেখবেন আইপিওর দাম অ্যাটলিস্ট যে প্রাইসে লিস্টিং হচ্ছে সেই প্রাইসের নিচে যদি চলে যায়, বা এক্ষেত্রে ধরুন 206 টাকা ইস্যু প্রাইস হয়েছিল, এর নিচে চলে যায়, তাহলে কিন্তু থাকার কোনো মানে হয় না। আমি অনেককে দেখেছি আইপিও লিস্টিং এর সময় কেনে এবং তারপর নিয়ে বসে থাকে, একদমই নয়। যদি কেনেন কেননা আইপিও লিস্টিং এর দিন যে কোনো কিছু হতে পারে, মানে ভালো কোম্পানিও নিচে চলে যেতে পারে, আবার অনেক উঁচা কোম্পানিও ওই দিনে বাইং একটা প্রেসারে অনেক উঁচু দামে চলে যেতে পারে। সুতরাং প্লিজ তারা করবেন না। যদি কেউ নিয়ে থাকেন স্ট্রিক্ট স্টপ লস রাখবেন, একটা 5-10% একটা স্টপ লস নিশ্চয়ই রাখবেন, রেখে কাজটা করবেন। স্টপ লস ছাড়া কিন্তু কাজ করা উচিত নয়। তবে কোম্পানিটা একটু চেনানো রইল, ওরিয়েন্ট টেকনোলজিস। ম্যানেজমেন্টকে আমার ভালো লেগেছে, যা কথা এসে বলেছে, যদিও বাজে দিকগুলোও বলি। বাজে দিক আমার লেগেছে ওদের ওয়েবসাইটটা যদি আপনি ভিজিট করেন, ওয়েবসাইটে খুব একটা ইনফরমেশন কিন্তু নেই, ওরা কি ব্যবসা করে, ওদের ক্লায়েন্ট কেমন, হ্যাঁ কেমন ভাবে চলছে, সেই ধরনের খুব একটা বেশি কিন্তু আমি ইনফরমেশন ওদের ওয়েবসাইটে পাইনি, যেটা কিন্তু একটু আমার ব্যাপারটা করে। তাই আমি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওরিয়েন্ট টেকনোলজি একদমই কনসিডার করছি না আমি পার্সোনালি। কিন্তু যারা ট্রেডিং হিসাবে দেখেন, স্ট্রিক্ট স্টপ লস রেখে দেখা যেতে পারে, কারণ গ্রে মার্কেট প্রাইস বলুন এসব জিনিসগুলো ভালো, এবং কোম্পানির ম্যানেজমেন্ট এসে যা বলেছে সেটা ভালো। অনেকদিন বাদে একটা ভালো ম্যানেজমেন্ট এসে যে পজিটিভ কথা বলছে সেটা দেখতে পেলাম, তাই জন্য ভালো লেগেছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম জাস্ট ফর অ্যানালিসিস পারপাস। নিজের দেখে শুনে বিচার করে ডিসিশনগুলো নেবেন। যাই হোক, অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করলাম। এবার একটা জিওপলিটিক্যাল খবর নিয়ে আলোচনা করে এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে নতুন করে কিন্তু ইসরায়েল আর
ওই গাজার ওখানে যা চলছে তা নিয়ে কিন্তু ইসরায়েলের যে যুদ্ধগুলো চলছে তা নিয়ে একটা নতুন টেনশন শুরু হয়েছে। আগে ছিল হামাসের সাথে ওই দিকেই, এখন কিন্তু লেবাননের সাথে বা হিজবুল্লাহ ওই দিকের সাথে কিন্তু অনেক কিছু শুরু হয়েছে। ডিফেন্স মিনিস্টার, ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার ইসরায়েলের নেশন ওয়াইড 48 আওয়ার্সের এমার্জেন্সি ঘোষণা করেছেন। বুঝতে পারছেন এরকম জিনিসগুলো একটু মুশকিল। খবর শোনা যাচ্ছে যে ওদের যে সব থেকে বড় মোটামুটি এয়ারপোর্ট, সেখানে একটু মানে এয়ারপোর্টকে বন্ধ করে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। এই সব জিনিসগুলো যখন শোনা যায় তখন একটু খারাপ জিনিস লাগে। যদিও যুদ্ধ অনেক দিন ধরেই চলছে, অনেক বছর ধরেই চলছে সারা এই পৃথিবীতে, বা আমাদের মানে বিগত 1-1.5 বছর যদি দেখেন, যুদ্ধ জিনিসটা এখন জল ভাত টাইপের হয়ে গেছে মানুষের কাছে। হ্যাঁ, এখন সেই অর্থে বাজার আর রিয়্যাক্ট করে না, কিন্তু নতুন কিছু ডেভেলপমেন্ট হয়েছে এই উইকেন্ডে, সেটাই আমি আপনাদেরকে তুলে ধরছি। কারণ 48 ঘন্টার এমার্জেন্সি এই জিনিসগুলো তো হয়নি, তার মধ্যে অনেক রকেট হানা হয়েছে লেবাননের দিকে ইসরায়েলের তরফ থেকে। বুঝতেই পারছেন মানে হিজবুল্লাহ সাইডে আগে ওপেন ছিল না, আগে শুধু হামাস সাইডে যুদ্ধ বা টেনশনগুলো বেশি হতো, এখন কিন্তু এই সাইডেও অনেকটা বেশি এক্সক্যালেট করেছে বলে মনে হচ্ছে। সেই দিকে একটু নজর রাখবেন। হয়তো সেই অর্থে বাজারে প্রভাব পড়তেও পারে, না পড়তে পারে, কারণ ওই ঠিক ম্যানেজ ব্যাপারটা হয়ে যায়, কিন্তু একটু নজর রাখবেন, একটু চোখ কান খোলা রাখবেন। এই ব্যাপারটাই মনে করিয়ে দিলাম। আমার আপনার কষ্টের টাকা ইনভেস্টেড আছে, সুতরাং সেই ব্যাপারে একটু নজর রাখবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।